হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প দ্বিতীয় বসন্ত, কলমে আরেব্বা চৌধুরী, পর্ব সংখ্যা 14। কুহু কোনো উত্তর দিল না, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ যে মানুষটাকে দূর থেকে দেখছিল সেই মানুষটাই এখন তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। চোখের কোণে জমে থাকা জল আর আটকে রাখতে পারছে না শেহরিয়ার। হাতের তালু দিয়ে চোখ মুছে হেসে উঠল সে। তুমি জানো, তোমাকে সামনে পাওয়ার পর আমার মাথায় কিছুই কাজ করছে না। কত কথা জমিয়ে রেখেছিলাম, অথচ এখন একটা কথাও ঠিক মতো বলতে পারছি না। ভাবতাম তোমাকে সামনে পেলে খুব রাগ দেখাবো, জিজ্ঞেস করব এভাবে কাউকে না জানিয়ে হারিয়ে যেতে হয়। জানো, কতবার তোমাকে খুঁজেছি, কতবার ভেবেছি আজ তুমি আসবেই। কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। তারপর হঠাৎ শুনলাম তুমি তুমি আর আসবে না, তুমি নাকি বিয়ে করে ফেলেছো। শেষ কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে গেল, চোখের পানি এবার গড়িয়ে পড়ল গাল বেয়ে। সেদিন মনে হয়েছিল আমার এতদিনের অপেক্ষাটা বুঝি একেবারেই অর্থহীন ছিল, অথচ আজ তোমাকে সামনে দেখে মনে হচ্ছে আমার অপেক্ষা ভুল মানুষের জন্য ছিল না। খুব স্থির তাকিয়ে রইল। কিছুক্ষণ পর খুব নিচু স্বরে বলল, সত্যি কি আপনি আমাকে চান? শেরিয়ার এক মুহূর্ত দেরি করল না, মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলল, যে কোনো মূল্যে। কুহুর চোখ দুটো ছলছল করে উঠল। আমার ভয়ঙ্কর একটা অতীত আছে। শেহরিয়ার কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে এবার বিস্ময়। সে জানে না কুহুর অতীতে কি আছে, জানে না কেন মেয়েটার চোখে এত ভয়, কেন ভালোবাসার কথা উঠলেই সে পিছিয়ে যায়। তবু কুহুর মুখের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, আমি তোমার অতীত জানি না কুহু, জানার জন্য আজ তোমাকে কোনো প্রশ্নও করব না। তুমি যেদিন নিজের ইচ্ছায় বলতে চাইবে সেদিন শুনবো, আর যদি কোনোদিন বলতে না চাও তবুও জোর করব না। কুহু অবাক হয়ে তাকালো। শেহরিয়ার চোখের পানি মুছে বলল, শুধু একটা কথা জানি, তুমি আজ যে মানুষটা হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি সেই মানুষটার প্রেমেই পড়েছি। তোমার অতীত যতই ভয়ঙ্কর হোক, ভয়ঙ্কর ভাবে ভাবে ভালোবেসে তোমার ভয়ঙ্কর অতীত মুছে দেওয়ার জন্য আমি আছি। কুহু সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল, নদীর দিকে তাকিয়ে যেন নিজের ভেতরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। এতদিন যে কথাগুলো বুকের গভীরে চাপা দিয়ে রেখেছিল, আজ সেগুলোই একজন মানুষের সামনে খুলে বলতে হবে। শেহরিয়ারও কোনো তাড়া দিল না, নীরবে অপেক্ষা করলো। কুহু ধীরে ধীরে বলল, শেহরিয়ার, আমার আগেও একটা বিয়ে হয়েছিল। শেহরিয়ারের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু কিছু বলল না। কুহু চোখ নামিয়ে বলল, বিয়েটা আমি ভালোবেসেই করেছিলাম, পরিবারে অমতে। তখন মনে হয়েছিল ভালোবাসার মানুষটার হাত ধরে বেরিয়ে গেলে পৃথিবীর আর কিছুই দরকার হবে না। বাবা মায়ের অভিমান, মানুষের কথা, ভবিষ্যতের চিন্তা কিছুই তখন মাথায় ছিল না। একটু থামলো সে। আমি ভেবেছিলাম যাকে ভালোবাসি সেই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় হবে, কিন্তু মানুষকে চিনতে কখনো কখনো একটা জীবনও যথেষ্ট হয় না। আমি খুব অল্প সময়ে বুঝে গিয়েছিলাম আমার বিশ্বাসটা ভুল জায়গায় রেখেছিলাম। শেহরিয়ার স্থির হয়ে শুনছিল।
কুহু এবার আরো নিচু স্বরে বলল, আমার সেই বিয়েটা টেকেনি, সম্পর্কটা শেষ হয়ে গেছে। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি। আমার জীবনে যা ঘটেছিল তার অনেকটাই আমি কারো কাছে বলতে চাইনি, এমনকি নিজের কাছেও স্বীকার করতে চাইনি। চোখে কোণে পানি জমলো কুহুর। তারপর যখন একটু একটু করে নিজেকে সামলে নিতে শুরু করলাম, তখন বুঝলাম সমাজ অতীতকে এত সহজে ছেড়ে দেয় না। একবার কারো জীবনে একটা দাগ বসে গেলে মানুষ সেটা বারবার টেনে সামনে নিয়ে আসে। কুহু তিক্ত হেসে বলল, আমার বান্ধবীও আমাকে ঠকিয়েছে। শেহরিয়ারের ভ্রু কুঁচকে গেল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না। কিভাবে সেটা এখন বলতে চাই না, শুধু এটুকু বলবো, আমার জীবনের অনেক কিছুই তার কারণেও জটিল হয়েছে। আমার আগের বিয়ের কথা ছড়িয়ে পড়েছে, আর সেই কারণেই বারবার আমার বিয়ের কথা এগিয়েও শেষ মুহূর্তে ভেঙে গেছে। সেদিনও বিয়ে হওয়ার কথা ছিল, পাত্রপক্ষ এসেছিল, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু তারা আমার আগের বিয়ের কথা জেনে যাওয়ার পর আর রাজি হয়নি। তার ঠোঁটে মলিন হাসি ফুটল। এখন বুঝতে পারছেন কেন আমি বিয়ের কথা শুনলেই ভয় পাই? শেহরিয়ার নিশ্চুপ। কুহু এবার তার দিকে তাকালো। আমি আপনাকে ঠকাতে চাই না শেহরিয়ার। আপনি আমাকে নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো আবেগ থেকে বলেছেন, কিন্তু আমি চাই না পরে কোনোদিন আপনি আমার দিকে তাকিয়ে ভাবেন কুহু আমাকে সত্যিটা বলেনি। তাই আজ সব বলে দিলাম। আমার জীবনে যা ছিল, যা হারিয়েছি, যে ভুল করেছি, সবকিছু আপনার সামনে রাখলাম। এখন সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আমি আপনাকে দোষ দেব না। আপনার জায়গায় অন্য কেউ হলেও হয়তো একই সিদ্ধান্ত নিত। শেহরিয়ার তখনও নিশ্চুপ। কুহু তার নীরবতাকে অন্য অর্থে নিল। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমাকে ভালোবাসেন বলেই আজ আবেগের বশে কিছু বলে ফেলবেন না। বাড়ি যান, ভাবুন। সবকিছু ভালো করে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। আমি চাই আপনি যদি আমার জীবনে আসেন তাহলে পুরো সত্যিটা জেনে আসুন। আর যদি চলে যান তবুও আমি অভিযোগ রাখবো না। শেহরিয়ার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। কুহু আর অপেক্ষা করলো না, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। পদ্মার বাতাসে তার শাড়ির আঁচল উড়ল। সে একবারও পিছনে তাকালো না, ধীর পায়ে উল্টো পথে হাঁটতে শুরু করলো। শেহরিয়ার একই জায়গায় বসে রইল। চোখের সামনে কুহুর দূরে সরে যাওয়া অবয়বটা ধীরে ধীরে ছোট হয়ে এলো। কুহু চলে যাওয়ার পরও অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল শেহরিয়ার। নদীর দিকে তাকিয়েছিল, অথচ চোখের সামনে নদী ছিল না। বারবার কুহুর মুখটাই ভেসে উঠছিল। তার বলা প্রতিটি কথা যেন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আমার আগেও একটা বিয়ে হয়েছিল। আমার অতীত ভয়ঙ্কর। আপনি এবার ভেবে সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো নয়। আপনি চলে গেলেও আমি অভিযোগ রাখবো না। শেহরিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজ পদ্মা পাড়ের বাতাসটাও কেমন ভারী লাগছে। যে জায়গাটায় এতদিন কুহুকে দেখার আশায় ছুটে এসেছে, আজ সেই জায়গা থেকে ফিরতে হচ্ছে একগুচ্ছ প্রশ্ন নিয়ে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে বারবার নিজেকেই প্রশ্ন করলো, এখন আমার কি করা উচিত? কুহুকে কি গ্রহণ করা সম্ভব, নাকি সবকিছু জেনে পিছিয়ে যাওয়া উচিত? কিন্তু যতবার দ্বিতীয় কথাটা মাথায় এসেছে ততবারই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠেছে।
কুহুকে হারানোর কথা ভাবতেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথচ শুধু ভালোবাসলেই তো সবকিছু সহজ হয়ে যায় না। তারও একটা পরিবার আছে, বাবা মা আছে, চার বোন আছে, সমাজ আছে, আত্মীয় স্বজন আছে। সবাই কি এত সহজে একজন ডিভোর্সি মেয়েকে মেনে নিবে? বিশেষ করে কুহু যে পরিবারের বিরুদ্ধে গিয়ে একবার বিয়ে করেছিল, সেই কথাটা জানার পর হয়তো কেউ বলবে, একবার যে নিজের পরিবারের কথা শোনেনি, সে যে আবারও শুনবে না, তার নিশ্চয়তা কি? কেউ হয়তো কুহুর চরিত্র নিয়েও প্রশ্ন তুলবে। রাস্তার কোলাহল, গাড়ির হর্নের বিকট শব্দ কিংবা চারপাশের মানুষদের তাড়াহুড়ো কোনো কিছুই শেহরিয়ারের কানে পৌঁছাচ্ছিল না। তার মনের ভিতরে তখন এক ভীষণ ঝড় বয়ে যাচ্ছিল। 1 বছর ধরে সে এই মেয়েটার প্রতিটি ছোট ছোট মুহূর্তকে মনে ধারণ করে বেঁচেছিল। পদ্মাপাড়ের সেই পড়ন্ত বিকেলে লাল পেড়ে শাড়িতে কুহুকে প্রথম দেখার দিনটির কথা মনে পড়ে গেল শেহরিয়ারের। কিভাবে একটি অদ্ভুত টান তাকে প্রতিদিন টেনে আনতো নদীর পাড়ে। কিভাবে দূর থেকে ছবি আঁকা মেয়েটার দিকে তাকিয়ে থেকে সে নিজের সব ক্লান্তি ভুলে যেত। অথচ আজ যখন সেই মেয়েটি নিজে থেকে তার হাত ধরতে পারত, ঠিক তখনই ভালোবাসার আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে গেল এক বিশাল প্রাচীর। শেহরিয়ার এসব ভাবতে ভাবতেই বাড়িতে পৌঁছে গেল। চারপাশে সবকিছু যেন বড্ড অচেনা লাগছিল আজ। ড্রয়িং রুমে বোনদের হাসাহাসির শব্দ পাওয়া যাচ্ছিল, রান্নাঘর থেকে মায়ের পরিচিত কণ্ঠ ভেসে আসছিল। সবকিছু কত স্বাভাবিক, শুধু তার নিজের ভেতরের জগৎটা এক মুহূর্তে তছনছ হয়ে গেছে। কারোর দিকে না তাকিয়ে, কারোর সঙ্গে কোনো কথা না বলেই সে সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চাবি ঘোরানোর শব্দটা যেন তার মনের ভিতরে একাকিত্বকে আরো গাঢ় করে তুলল। শার্টের বোতামগুলো খুলতে খুলতে সে সোজা বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। ঠান্ডা পানি ঝরঝর করে মাথার উপর পড়তে লাগলো। তীব্র বেগে নামা পানির ছাটে শার্ট ভিজে শরীর সঙ্গে সেটে গেল, কিন্তু শেহরিয়ার সেদিকে খেয়াল করলো না। চুল বেয়ে, কপাল বেয়ে, মুখ গড়িয়ে পানি নিচে নেমে যাচ্ছে। সে দুই হাতে বাথরুমের মার্বেলের দেওয়ালটা আঁকড়ে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঠান্ডা পানি কি পারলো তার মাথার ভিতরে উত্তাপ কমাতে? ভেবেছিল পানির সঙ্গে হয়তো মাথার ভিতরের অস্থিরতাটাও ধুয়ে যাবে। হলো না। চোখ বন্ধ করলে কুহু, তার ভেজা চোখ, কাপা গলা, আর সেই কথাগুলো, আমি আপনাকে ঠকাতে চাই না। শেহরিয়ার ঝটকা দিয়ে চোখ খুলে ফেলল। শ্বাস প্রশ্বাস প্রচন্ড দ্রুত হয়ে উঠেছে। দুই হাত দিয়ে ভেজা চুল পেছনে ঠেলে দিল। আয়নায় জমে থাকা বাষ্পের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমাকে ঠকাওনি কুহু। তুমি তো বরং সবকিছু জানিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার হাতে দিয়ে দিয়েছো। তুমি যদি আজ গোপন রাখতে, যদি বিয়ের পর এই কথাগুলো প্রকাশ পেত, তাহলেও হয়তো আমি তোমাকে ভালোবেসে মেনে নিতাম। কিন্তু তুমি যে সততা দেখালে, তা আমার উপর এক পাহাড় সমান দায়িত্ব চাপিয়ে দিলে। কিছুক্ষণ পর আবার মন ভেঙে প্রশ্ন জাগলো, কিন্তু আমি কি পারবো পরিবারের সামনে দাঁড়িয়ে বলতে, সবকিছুর ঊর্ধ্বে আমার ওই মেয়েকেই লাগবে? আমাদের এই রক্ষণশীল পরিবার, যেখানে সামান্য পদবি বা বংশের ফারাক নিয়ে কথা ওঠে, সেখানে এক ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ করে আনতে দেবে? বাবা যখন শুনবেন কুহু একবার বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, তখন কি তিনি এক মুহূর্তের জন্য রাজি হবেন? শেহরিয়ার
কল্পনা করতে পারল বাবার সেই গম্ভীর কড়া চোখ দুটো, মায়ের কান্না ভরা মুখ, ছোট বোনদের দ্বিধাগ্রস্ত চাহনি, আত্মীয় স্বজনদের চাটুকারিতা ভরা খোঁচা মারার কথা। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করতে পারবো আমি? আত্মীয়দের প্রশ্ন, মানুষের কানাঘুষা, পরিবারের আপত্তি সবকিছু সামনে দাঁড়িয়ে কুহুর হাত ধরে রাখতে পারবো? শেহরিয়ার দেয়ালে মাথা টেকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পানির ধারায় মিশে গেল। একদিকে তার এতদিনে নিষ্কলঙ্ক গভীর ভালোবাসা, অন্যদিকে বাস্তবতার সেই পাথর চাপা কঠিন দেওয়াল। সে জানে কুহুর অতীতের কথা শুনে যদি আজ পিছিয়ে যায়, তাহলে কুহু হয়তো কিছু বলবে না, কোনোদিন কোনো অভিযোগও করবে না, কারণ মেয়েটি তো নিজেকে এমনিতেই অপরাধী বানিয়ে রেখেছে। কিন্তু শেহরিয়ার নিজেকে কি জবাব দেবে, যে মেয়েটাকে পাওয়ার জন্য 1 বছর ধরে অপেক্ষা করেছে? তার জীবনের একটা বিষাদময় অধ্যায়ের সত্যিটা জানার পরই যদি ভয় পেয়ে তার হাত ছেড়ে দেয়, তাহলে তার ভালোবাসার মূল্যই বা কোথায়? তবে কি তার ভালোবাসাও ছিল আর 10টা পুরুষের মতো শুধুই এক সাময়িক আকর্ষণ? শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো সে। শরীর মোছার কোনো তাগিদ অনুভব করলো না। ড্রয়ার থেকে তোয়ালেটা নিয়ে শুধু চুলগুলো একটু মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। আয়নায় ফুটে ওঠা চেহারাটা ভীষণ ক্লান্ত, চোখের নিচে কালি জমেছে এক বিকেলেই। কয়েক মুহূর্ত নিজের চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, তোমাকে ভালোবাসা যতটা সহজ ছিল, তোমাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্তটা বোধহয় ততটাই কঠিন। দীর্ঘশ্বাস ছাড়ল শেহরিয়ার। আজ প্রথমবার বুঝলো কাউকে ভালোবাসার আগে হৃদয়ের অনুমতি লাগে, কিন্তু তাকে জীবন সঙ্গী করার সিদ্ধান্ত নিতে কখনো কখনো পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস লাগে। সে জানে না পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস তার আছে কিনা। কুহুকে ভালোবাসার অনুভূতিটা তার কাছে যতটা সহজ আর স্বাভাবিক, তাকে নিয়ে পরিবারের সামনে দাঁড়ানোটা ততটাই কঠিন মনে হচ্ছে। যদি পরিবার তাকে ত্যায্য করে, যদি কুহুকে ঘরে তোলার পর প্রতিদিন তাকে হাজারটা কথার খোঁচা সহ্য করতে হয়, কুহু কি পারবে সেই মানসিক অত্যাচার সহ্য করতে? একবার তো সে ভেঙে পড়েছে, দ্বিতীয়বার যদি শেহরিয়ারের পরিবারের কারণে আবার তার হৃদয় ভাঙে, তবে তো অপরাধী হবে শেহরিয়ার নিজেই। শেহরিয়ার কোনো সিদ্ধান্তে পৌঁছাবে বুঝতে পারল না, শুধু এটুকু বুঝতে পারল কুহুকে হারানোর কথা ভাবলেই বুকের ভেতরটা শূন্য হয়ে আসে। পৃথিবী এক পাশে আর কুহু অন্য পাশে। এই সমীকরণটা সমাধান করা তার জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। হয়তো ভালোবাসা মানুষকে এমনই দ্বিধায় ফেলে দেয়। একদিকে প্রিয় মানুষটাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে তাকে পাওয়ার জন্য কতটা মানসিক আর সামাজিক মূল্য দিতে হবে সেই ভয়। শেহরিয়ার লাইটটা নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘরের অন্ধকারটা যেন মনের অন্ধকারের সাথে মিশে একাকার হয়ে গেল। চোখ বন্ধ করেও ঘুম এলো না। ঘড়ির টিকটিক শব্দটা মাথার রগে গিয়ে আঘাত করেছে। বারবার কুহুর শেষ কথাটাই কানে বাজতে লাগলো, আপনি এবার ভেবে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো নয়। সে হাত দুটি মাথার নিচে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল। এক দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, হ্যাঁ কুহু, আমাকে ভাবতেই হবে, কারণ এবার সিদ্ধান্তটা শুধু আমার একার নয়। এবার আমার সিদ্ধান্তের সঙ্গে তোমার পুরো জীবন জড়িয়ে আছে। তুমি হয়তো ভেবেছো আমি তোমাকে ছেড়ে যাব বলে সময় চেয়েছি, কিন্তু আমি ভাবছি কিভাবে তোমাকে আগলে রাখবো। এই সমাজ, আমার পরিবার তোমার অতীত নিয়ে কথা শোনাতে তোমায় বিন্দুমাত্র ছাড় দেবে না। বিয়ে করে তোমাকে সুখের বদলে যদি আবারও নরকে ফেলে দেই, তবে আমি কেমন প্রেমিক হলাম বলো?
অন্যদিকে পদ্মা পাড় থেকে ফিরে কুহু আজ তার ঘরে জানালার পাশে একা বসেছিল। আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল, যা গত কয়েক বছরে সে পায়নি। বহুদিন পর আজ কুহুর বুকটা যেন একটু হালকা লাগছে। মনে হচ্ছে এতদিন ধরে বুকের ভিতর যে কথাগুলো পাথরের মতো জমেছিল, সেগুলোর একটা ভার আজ নামিয়ে রাখতে পেরেছে। শেহরিয়ারকে সবটা বলে দিয়েছে সে, যে কথাগুলো বলতে গেলেই এতদিন গলা আটকে আসতো। যে সত্যটা জানালে মানুষটা হয়তো এক মুহূর্তে মুখ ফিরিয়ে নেবে। আজ সেই ভয়টাকেও আর লুকিয়ে রাখেনি কুহু। নিজের গোপন ক্ষতগুলোকে অসীম সাহসে তুলে ধরেছে সেই মানুষটার সামনে। বরং সবটা তার হাতে তুলে দিয়ে বলেছে, সিদ্ধান্ত এবার তার। কুহু জানে তার জীবনে নতুন করে কারো ভালোবাসা আসা সহজ কোনো বিষয় নয়। সমাজের চোখে সে একজন পরিত্যক্তা বা ডিভোর্সি নারী, যার অতীতের গল্পে ভুল আর প্রতারণার অনেক দাগ লেগে আছে। নিজের অতীতের ভার নিয়ে আবার কারো স্বপ্নে জায়গা করে নেওয়াকে তার নিজের কাছে কেমন বেমানান লাগে। মনে হয় সে বুঝি অন্য কারো সুন্দর জীবনের মাঝে গিয়ে অকারণে একটা হয়ে দাঁড়াবে। কোনো নির্দোষ পুরুষের সুন্দর গুছানো ভবিষ্যতে তার এই আধার অতীত অমঙ্গল ডেকে আনবে না তো? তবু শেহরিয়ারকে পুরোপুরি এড়িয়ে যেতে পারেনি সে। এতদিন ধরে ছেলেটার অদ্ভুত পাগলামি, বিনা কারণে প্রতিদিন পদ্মা পাড়ে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, তার একটা কথায় ছোট্ট শিশুর মতো হেসে ওঠা, রাগ দেখালে আরো বেশি বানিয়ে বানিয়ে কথা বলা, সবকিছুই কোথাও গিয়ে কুহুর শক্ত হয়ে থাকা বরফ মনটাকে নরম করে দিয়েছে। সে যতবার নিজেকে বোঝাতে চেয়েছে, না, এই মানুষটার কাছ থেকে দূরে থাকাই ভালো, ভালোবাসা আমার জন্য নয়, আমার কপালে শুধুই বঞ্চনা, ততবারই শেহরিয়ারের কোনো না কোনো যত্নশীল কথা, সেই শান্ত মায়াবী চোখ জোড়া মনে পড়ে গেছে। কুহু জানালার পাশে দাঁড়িয়ে দূরে অন্ধকার গলিটার দিকে তাকিয়ে রইল। বাইরের শীতল হাওয়া তার গা ছুঁয়ে গেল। মনে মনে নিজেকেই প্রশ্ন করলো, তাহলে কি সত্যিই সে আমার মনে জায়গা করে নিয়েছে? উত্তরটা মুখে আনতে পারল না। বুকের ভেতর কেমন এক অজানা আন্দোলন সৃষ্টি হলো। শুধু ঠোঁটের কোণে একটুখানি অপরাধ বোধ আর মায়ামাখা হাসি ফুটে উঠল। হয়তো নারীর মন এমনই, অনেক আঘাতের পরও কোথাও একটুখানি সত্যি ভালোবাসা আর সম্মান পেলেই তার ভিতরে সুপ্ত কোমল জায়গাটা জেগে ওঠে। যে মানুষটা একসময় তার বিশ্বাস ভেঙে খান খান করে দিয়েছিল, তার কারণে পৃথিবীর সব পুরুষকে একই চোখে দেখলেও শেহরিয়ারের মতো একজন মানুষের নিখাত আন্তরিকতা কখন যে সেই পাথুরে ধারণার ভিতর ছোট্ট একটা ফাটল ধরিয়ে দেয়, তা কুহু নিজেও টের পায়নি। কুহু অবশ্য এখনো শেহরিয়ারকে নিয়ে কোনো দীর্ঘমেয়াদী স্বপ্ন দেখার সাহস করছে না। কারণ বাস্তবতার থাবা কতটা নির্মম হতে পারে তা তার হাড় জানা আছে। শুধু এটুকু বুঝতে পারছে, শেহরিয়ারের প্রতি তার যে প্রাথমিক বিরক্তি আর ভয় ছিল, সেটার জায়গায় কখন যেন অল্প অল্প গভীর মায়া এসে বসেছে। আর সেই মায়াটুকুই আজকাল তার নিজের কাছে সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যার প্রতি মায়া জন্মায়, সে ছেড়ে গেলে যন্ত্রণাটাও দ্বিগুণ হয়। কুহুর মন কুজন করে উঠল। শেহরিয়ার ওনার উত্তর নিয়ে ফিরবেন তো, নাকি আর 10টা সাধারণ পুরুষের মতোই সব শুনে আড়ালে মুখ লুকিয়ে নেবেন? ফিরবেন না তো আর এই পদ্ম পারে? পরের দিন খুব ভোরেই ঘুম ভেঙে গেল কুহুর। অকারণেই বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে আছে। এক অদ্ভুত ধরফরানিও অনুভব করলো সে। গতকাল শেহরিয়ারকে নিজের জীবনের প্রতিটি গোপন সত্য বলে দেওয়ার পর আজ তার উত্তর শোনার জন্য মনটা ভীষণ উদগ্রীব। সে কি বলবে, মানিয়ে নেবে, নাকি চিরতরে বিদায় জানাবে? সকাল গড়িয়ে দুপুর হওয়ায় আগেই রং তুলি আর ক্যানভাস গুছিয়ে পদ্মা পাড়ের সেই চেনা জায়গাটায় এসে বসলো কুহু।
নদীর হাওয়া আজ যেন একটু বেশি চঞ্চল, কিন্তু আজ ছবির প্রতি মন বসছে না। ক্যানভাসে তুলির আঁচড় দিতে গিয়েও হাত থেমে যাচ্ছে। বারবার চোখ চলে যাচ্ছে রাস্তার দিকে। এই বুঝি সে এরিয়ার আসবে, এই বুঝি দূর থেকে তার সেই চেনা দীর্ঘদেহী অবয়ব আর চেনা হাঁটার ভঙ্গিটা দেখা যাবে। তারপর কাছে এসে আগের মতোই কোনো অদ্ভুত বা বোকামি ভরা কথা বলে কুহুকে বিরক্ত করবে। কিন্তু সময় গড়িয়ে দুপুর হলো। কড়া রোদ ঢলে পড়লো মাথার উপর থেকে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, লালচে আলো নদীর বুকে ম্লান হয়ে এলো। পুরো পদ্মা পার ফাঁকা হতে লাগলো, কিন্তু সেহেরি আর এলো না। কুহু শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলে সবকিছু গুছিয়ে নিল। মুখে কোনো প্রকাশ্য অভিব্যক্তি নেই। একদম শান্ত, অথচ বুকের ভেতরটা কেমন যেন শূন্য আর খালি খালি লাগছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার স্বরে বোঝালো, হয়তো আজ কোনো জরুরি কাজে আটকে গেছে। কাজের চাপ ছিল হয়তো, কাল নিশ্চয়ই আসবে। পরদিনও কুহু ঠিক একই সময়ে একই উৎসুক মন নিয়ে পদ্মা পাড়ে এসে বসলো। আজ তার অপেক্ষাটা যেন আরো বেশি দীর্ঘ, আরো বেশি যন্ত্রণাদায়ক। প্রতিটি পথচারীর দিকে হঠাৎ চোখ পড়লেই বুকটা ধপ করে উঠছিল। দূরে কাউকে আসতে দেখলে মনে হলো এই বুঝি শেহরিয়ার। কখনো অকারণে ঠোঁটের কোণে আশার আলো ফুটে উঠল, আবার পরক্ষণেই ভুল ভাঙতেই তা মিলিয়ে গেল নিমিষে। সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে ঢলে পড়ল। নদীর পানি সোনালি থেকে ধীরে ধীরে ধূসর আর কালচে রূপ নিল। বাতাসও যেন আজ কুহুকে উপহাস করছিল, কিন্তু শেহরিয়ারের কোনো দেখা নেই। কুহু এবার একটু বেশি সময় নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের ভেতর থেকে একটা অবরুদ্ধ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবুও ভেঙে পড়া মানুষটাকে জোড়া দিয়ে নিজেকে বলল, হয়তো আজকেও আসতে পারেনি, কাল নিশ্চয়ই আসবে। কোনো বিপদ হয়নি তো লোকটার? কেন যেন মনটা তখনও পুরোপুরি হাল ছাড়তে চাইছিল না। অবুঝ মন আশার খড়কুটো আঁকড়ে ধরে রাখতে চাইল। তৃতীয় দিনেও কুহু নিয়ম করে পদ্মা পাড়ে গেল। আজ আর আগের মতো চঞ্চল উদ্গ্রীব ছিল না। সেখানে জায়গা করে নিয়েছিল এক নিস্তব্ধ বিষাদ। তবু হৃদয়ের কোণে এক গভীরে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো আজ সব দ্বিধা কাটিয়ে সে আসবে। সে বটগাছটার নিচে বসে রইল 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপর আরো কতক্ষণ। নদীর ঢেউ ভাঙলো, কূলের মানুষগুলো বদলে গেল, বাতাস বদলালো, আকাশের রং বদলালো, শুধু শেহেরি আর এলো না। শেষ বিকেলে কুহু ধীরে ধীরে মাথা নিচু করলো। বুকের ভেতরের আশার প্রদীপটা যেন আজ চিরতরে নিভে গেল। এবার আর নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো নতুন অজুহাত খুঁজে পেল না সে। ঠোঁটের কোণে চরম এক তিক্ত আর বিষণ্ণ হাসি ফুটে উঠল। এটাই তো হওয়ার ছিল। আমি কেন মিছে আশা করছিলাম? চোখের সামনে ভেসে উঠল শেহরিয়ারের সেই মায়াবী মুখ, তার হাঁটু গেড়ে বসার দৃশ্য। আর তারপরে নিজের কলঙ্কিত অতীতে ঢাকা মুখের কথা মনে পড়তেই বুকের ভেতরটা ভারী হয়ে গেল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ক্যানভাসের উপর। আমার মতো একটা ভাঙ্গা দাগী মেয়েকে সে কেনই বা গ্রহণ করতে চাইবে? কেন সে নিজের সুন্দর জীবনটাকে আমার মতো এক অভিশপ্ত অতীতে বাঁধতে যাবে? শেহরিয়ার কোনো সাধারণ ছেলে নয়। সুন্দর, সুদর্শন, বিত্তশালী পরিবারের শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। কোনো কিছুরই তার অভাব নেই। সমাজে তার মর্যাদা আছে, পরিবারে ভালোবাসা আছে। তার সামনে জীবনের অসংখ্য আলোকিত দরজা খোলা। সে চাইলে এমন একজন নিষ্পাপ কুমারী মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে পারে, যার জীবনে কোনো অতীত নেই, কোনো দাগ নেই, কোনো জটিল ইতিহাস নেই, যাকে নিয়ে তাকে সমাজের বা পরিবারের কারো সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে না, যার কথা ভেবে কাউকে আঙ্গুল তুলতে হবে না। কুহু নদীর অসীম জলরাশির দিকে তাকিয়ে খুব মৃদু আর ভাঙা স্বরে বলল, শেহরিয়ারের মতো একটা মানুষ তো আমার চেয়েও অনেক ভালো কাউকে পাওয়ার যোগ্য। সে কেন আমার ভাঙা তরী বাইতে যাবে? আজ প্রথমবার নিজের দুর্বল মনকে চরম নিষ্ঠুরতায় শক্ত করে বোঝালো কুহু। হয়তো শেহরিয়ার চিরতরে চলে গেছেন, হয়তো সত্যিটা জানার পর তিনি আবেগের ঘোর থেকে বাস্তবে ফিরে এসেছেন।
বুঝেছেন যে কুহুকে দূর থেকে ভালোবাসা আর কুহুকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়ে সমাজের মুখোমুখি হওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ভালোবাসার আবেগ দিয়ে আর যাই হোক, বাস্তবতার কঠিন ধাক্কা সামলানো যায় না। কুহু ধীরে ধীরে ধূলিমাখা মাটি থেকে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন যেন ভারহীন আর নিস্তেজ মনে হচ্ছিল। রঙের বাক্সটা শক্ত করে হাতে নিল, ক্যানভাসটা গুছিয়ে কাঁধে তুলল। বিষাদগ্রস্ত চোখ দুটো না চাইতেও অকারণেই বারবার পিছনের রাস্তার দিকে চলে যাচ্ছিল। যদি অলৌকিক কিছু ঘটে, শেষবারের মতো দীর্ঘ আর সজল চোখে তাকালো সে। সেখানে শুধুই বিকেলের বিষণ্ণ নীরবতা, কেউ নেই। কুহু চোখ নামিয়ে নিল, চোখের পানি চেপে মনে মনে বলল, ভালোই হয়েছে। আমার জীবনে আবার কারো স্বপ্ন জড়িয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে গেল। ভালো থেকো শেহরিয়ার, অন্তত তুমি তো মুক্তি পেলে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।